জনাব নাসিরউদ্দিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনি খুলনা থেকে জনাব নাসিরউদ্দিন আমাদের সাথে যুক্ত হচ্ছে জানাই। আমাদের সঙ্গে আরও থাকতেছেন জনাব ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম। জনাব নুরুল ইসলাম সাদ্দাম, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে শুভেচ্ছা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের প্রতিপক্ষ হইতে হচ্ছে, জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ, মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান, জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয়, সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত? জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া, জামায়াতকে আসলে যদিও ৩ জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার ৯১ পরে পুনর্বাসন করা, জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া, জামায়াতের সাথে জোটের পর জোট করা, এবং বিএনপি তো আসলে জামায়াত যত না শক্তিশালী দল তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে, তাই না? আপনারা কি এরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা, আদর্শের না? জনাব নাসিরউদ্দিন। আপনাকে ধন্যবাদ জনাব খালেদ মদ্দিন ভাই। আপনাকে আমরা আসলে এটি আপনি যেরকম ভাবে দেখছেন আমরা আসলে সেরকম ভাবে দেখছি না। আপনি যদি দেখেন জামাতে ইসলাম এর আগেও আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনীতির অংশীদারিত্বের মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন সংগ্রাম বিএনপির বিরুদ্ধেও তারা করেছিল অতীতে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাতে ইসলামের যে রাজনৈতিক জোট ছিল, এটি প্রথমে একটি আন্দোলনমুখী জোট ছিল, তারপরে আপনি জানেন তার পরবর্তী সময়ে এটি একটি সরকার গঠিত হয়েছিল এই দুই জোটের মধ্যে। অতীতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনমুখী জায়গা থেকে বিএনপি সমর্থন করলো। একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি, তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগতভাবে সেটি মনে হচ্ছে। আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না। আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপির রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল, কিন্তু সে প্রেক্ষাপট এখন আর তৈরি নেই। সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তখনই জামাত তার আসল যে রূপটা, সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসমক্ষে সে প্রকাশ করেছে। এটি আসলে আমরা মনে করি। জনাব নাসিরউদ্দিন, আমি একটু আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি। আপনি এটি বলছেন বটে, কিন্তু আসলে আপনি যদি ২০০০ পরবর্তী বিএনপির রাজনীতি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব। বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে, বিএনপি যাতে জামায়াতের সাথে সংস্রব না রাখে। অনেকে অনেকভাবে বলেছেন, বিএনপি কিন্তু সেটা করে নাই। বরং বিএনপি জামায়াতকে ২টা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে, বিএনপি জামায়াতকে বাংলাদেশে মেইন স্ট্রিমটা করেছে এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে। পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার, বিএনপি সেটা করতে দেয় নাই। এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই, মাঠে পাওয়ারে আসতে পারবে, খুবই মজা হবে তাদের, তখন সে আবার জামাতকে অস্বীকার করতেছে। বিএনপি, আপনার কাছে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ? না, দেখুন, আমি সেরকম ভাবছি না। আপনি যেটুকু বলছেন যে বিএনপি অতীতে জামাত ইসলাম বিএনপির সাথে সম্পর্ক সেট করতে চেয়েছে, এরকম তথ্য আসলে আমার জানা নেই। মানবজমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে, মানবজমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে জামাত আসলে বিএনপিকে ছাড়তে চায় না, বরং আন্দোলনমুখী পরবর্তী সময় যে একটি সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে সে সরকার পরিচালিত হয়েছিল এবং এটি আন্দোলনের পরবর্তী সময় একটি সরকার আমরা দেখেছি। এবং গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, বিশেষ করে ২০১৪ সালে যে বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে নিষেধাজ্ঞার নির্বাচন এবং ২০২৪ সালে যে আমি দামি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনগুলোতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এককভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল। খুব বেশি কিন্তু জামাতে ইসলামকে আন্দোলনে অর্থাৎ বিএনপিকে সহযোগিতা করেছে এরকম কিন্তু খুব বেশি মাঠে দেখা যায়নি। এখন আপনি যেটুকু বলেছেন যে স্বার্থের জন্য, আমরা সেরকম মনে করছি না। আমরা মনে করছি যে তখন একটি প্রেক্ষাপটের কারণে জামাতের সাথে বিএনপি যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কের সফলতা বা সুফল পেয়েছে জামাতে ইসলাম।
কিন্তু সে সম্পর্কে সুফল কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায়নি বলে আমি মনে করি। বরং বাংলাদেশ আপনারা কি এই প্রশ্নের মুখোমুখি হন? সাধারণভাবে এই কথা বলা হয় যে বিএনপি অনেক মানে বিএনপি চেয়ারপারসন কখনো আপোষ করেন না, কিন্তু 3 দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকে কে রাজনীতিতে নিবে না, তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে এই রাজনীতি করে এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল। কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে, জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে, এই কথা বললে তো বাংলাদেশের রাজনীতিক ইতিহাসই অন্যরকম হইতো। আওয়ামী লীগ তো কোনোদিন এই চেতনাটা এমনি বিক্রি করতে পারতো না, বিএনপি যদি এই অবস্থানটা 15 বছর আগে নিত। এইটার মুখোমুখি আপনাদের হইতে হয় না কখনো এই প্রশ্নে? এটি তো না, এই প্রশ্নের মুখোমুখি তো হতে হচ্ছে। আমরা তো অস্বীকার করছি না যে জামাতের সাথে বিএনপির একটি রাজনৈতিক জোট ছিল, এটি তো অস্বীকার করার উপায় নেই। এবং সেই রাজনৈতিক জোট থেকে একটি সরকারও ছিল 4 দলীয় জোটের, এটি তো আমরা কোনোভাবে অস্বীকার করছি না। কিন্তু আমরা যেটি বারবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে 4 দলীয় জোটের সরকারের যে সমালোচনা বা সরকারের থেকে বিএনপির প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব, সেটি কিন্তু জামাতকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাতের থেকে এক ধরনের সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে। এখন দেখুন, একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে, গণ অভ্যুত্থান যখন সফল হয়েছে, তখন জামাতের যে কৃতজ্ঞতা বোধের যে জায়গাটুকু, সেটি কিন্তু কোনোভাবে সে এক্সপোজ করছে না দলটি। বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম প্রোপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন আপনি জানেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালিগালাজ হচ্ছে, সবগুলো গালিগালাজের একক অংশীদার হিসাবে জামাত ইসলামের ছাত্র শিবিরের নামটি কিন্তু একদম সর্বমহলে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে আমরা মনে করছি যে জামাত ইসলাম একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর আপনি যেটুকু বলেছেন যে সমালোচনা হয়েছে অতীতে, এটি আমরা অস্বীকার করছি না তো, যে জামাতকে রাজনীতি অংশীদারিত্ব করার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই সমালোচনা হয়েছে। সেই সমালোচনা হিসাবে তরুণ প্রজন্ম অতীতেও আমাদের সমালোচনা করেছে, এখনো কিন্তু আমাদেরকে সেই সময়ের জন্য আমাদেরকে অনেকেই কোশ্চেন করে। সেই কোশ্চেনগুলো মানে ঠিকঠাক উত্তর কিন্তু আমরা সবভাবে দিতেও পারি না। কিন্তু আমরা মনে করছি একটি স্বাভাবিক সময়ে এসে জামাত ইসলামের এখনকার যে প্রথম কথা, আচ্ছা আমি অতীতের কথা বাদ দিই। জনাব নাসিরউদ্দিন, আপনার কথা এটা একদম স্পষ্ট যে আপনি বলছেন যে আপনাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করা হইতেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র দলের লোকজন, যুব দলের লোকজন, বিএনপির লোকজনকে আসলে চাঁদাবাজি করতেছে না? মানে এটা কি মিথ্যা কথা? আপনাদের জায়গা থেকেও তো এইগুলি অভিযোগ আমরা পাইতেছি, কিন্তু আপনারা যেটা করতেছেন যে কোনো সময় যে কোনো অভিযোগের পাল্টা হিসাবে আপনারা একটা জামায়াত শিবির নামক একটা আড়াল একটি শিখণ্ডি আপনারা দাঁড় করাতে চেষ্টা করতেছেন, ঠিক আগের আওয়ামী লীগ সরকারের মতো যা কিছু করে জামাত বিএনপি করে, আপনারাও এই জামাতের নামটি এভাবে ব্যবহার করতেছেন, ঠিক না? না, আমি খালেদ ভাই আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আমরা তো বলছি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছে নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে। আমরা কিন্তু একবারও বলিনি যদি ভুল ত্রুটি না করে তাহলে আমরা কেন বহিষ্কার করছি। আমরা বলছি যে ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু তার বিপরীতে যে ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে জামাত, বিশেষ করে শিবিরের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজ থেকে বা শিবিরের নেতাকর্মীরা, সেই ন্যারেটিভ গুলো অনেক মাত্রা এটাকে বাড়িয়ে তুলছে। অর্থাৎ একটি ঘটনা যে পরিমাণ হাইপ তুলছে, সেই হাইপকে অনেক বেশি বাড়িয়ে প্রোপাগান্ডা তৈরি করে জনমনে বিভ্রান্তি তৈরি করছে জামাত এবং শিবিরের লোকজন। আমরা সেটি বলছি, কিন্তু আমরা বলি না যে নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে না, বরং ভুল ত্রুটি করছে। এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন যে গণমাধ্যমের কিছু অংশ আপনি দেখবেন এক ধরনের মিথ্যা অথবা ভুল তথ্য প্রকাশ করে, সব গণমাধ্যম না, সে তথ্যগুলোকে জামাত ইসলাম অথবা শিবিরের লোকজন অনেক বেশি প্রোপাগান্ডা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সাধারণ মানুষকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের বিপক্ষে তারা প্রোপাগান্ডা করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে। আমরা সেগুলো আসলে স্পেসিফিক করছি। এবার এই প্রোপাগান্ডাগুলো অনেক বেশি মাত্রায় ছড়াচ্ছে শুধুমাত্র শিবিরের অপরাজনীতি এবং গুপ্ত রাজনীতির করার কারণে। আমি একটু জনাব নাসিরউদ্দিন আপনাকে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আপনি বলেছেন যে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। আপনাদের কারা টার্গেট করেছে, কারা আপনাদের নির্মূল করতে চায়, এটা আপনারা কেন এরকম বলছেন যে আপনাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে?
জনাব নাসির। আচ্ছা, এটি আমরা এই জন্যই বলেছি কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে 2 জন নেতাকর্মী যারা ছুরিকাঘাতের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এবং দুঃখজনকভাবে আমরা শুরুতেই আপনি জানেন যে গত মাসে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা পারভেজকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, এবং দুঃখজনকভাবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার 2 জন যুগ্ম আহ্বায়ক এই ঘটনায় যুক্ত ছিলেন। এবং ঠিক তার 1 মাস পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্যার এফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সারিয়ার আলম সাম্যক ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে সে একই কায়দায় তাদেরকে বা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এই পরিস্থিতি খুবই দুঃখজনক, এবং সারিয়ার আলম সাম্য গণ অভ্যুত্থানের একদম ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিলেন, গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, এখানে বাকির মধ্যে ছিলেন, ওনারা একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সুতরাং এরকম একজন মেধাবী শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এবং তাও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে, এটি আমাদের মনে হচ্ছে ধারাবাহিকভাবে ছাত্র দলের নেতা কর্মীদেরকে মনে হচ্ছে আমাদের এটি তদন্তের মাধ্যমে হয়তো আরো ভালো বলা যাবে যে এক টার্গেট কিলিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই সূত্র থেকে আমরা আসলে তার মানে কি জনাব নাসির, আপনি কি বলতে চাইতেছেন যে এনসিপিও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে, জামায়াতও আপনাদের টার্গেট কিলিং করতেছে? আপনাদের তো এখন আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি। না, আওয়ামী লীগ আমাদের কোনোভাবে বন্ধু না। আমরা মনে করছি আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে এতগুলো মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, আওয়ামী লীগ বাংলাদেশের কোনো মানুষের বন্ধু না। আমরা যেটি হচ্ছে পারভেজের যে হত্যাকাণ্ড বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতা কর্মী সেখানে জড়িত ছিল, কিন্তু দুঃখজনকভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনাব নাসিরের কানেকশনটি আবার একটু পজ হয়েছে। আমরা জনাব নাসিরকে যখন আবার পাবো তখন জনাব নাসিরকে আবার সংযুক্ত করব। জনাব নাসির খুলনা থেকে সংযুক্ত হয়েছে। জনাব নাসিরকে কি পেয়েছি আমরা আবার মনে হয়? জনাব নাসির, আপনাকে আমরা কিছুক্ষণ শুনতে পাইনি, আপনি আবার বলেন প্লিজ কিছু। হ্যাঁ, আমরা যেটি আমি আবার পুনরায় বলছি সেটি হচ্ছে যখন পারভেজকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমাদের নেতা, তখন এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতা কর্মী সেখানে জড়িত ছিল, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের এই ঘটনার জন্য দায় স্বীকার না করে বরং উল্টো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে দোষারোপ করা হয়েছে। তখন আমরা বলেছিলাম যে প্ল্যাটফর্মকে মেনে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, সেই প্ল্যাটফর্মের নেতাকর্মীরাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে এখন কুপিয়ে হত্যা করছে। এখন আপনি দেখেন, এর বাইরে আপনি সারিয়ার আলম সাম্য গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে যোদ্ধা ছিলেন, খুনি হাসিনার বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, তাকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডের শিকারের পর আমরা দেখেছি এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা করছে এক ধরনের গুপ্ত সংগঠন, বিশেষ করে শিবিরের সন্ত্রাসীরা। তারা প্রচার করতেছে যে সারিয়ার আলম সাম্য কেন এত রাতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় গিয়েছেন, সারিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু জনাব নাসির, এই বিষয়টা যদি আবার একটু পরিষ্কার করেন, ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এই পারভেজ হোসেনকে খুন করেছেন বা কিন্তু তাদের লাভ কি হয়েছে? তাদের মানে আমি তো মোটিভ দিয়ে বিবেচনা করবো। আপনি বলছেন যে শিবিরের আপনারা যখন দেখলেন যে সাম্য মারা গেছেন, সাম্যকে মারা হয়েছে, তারপরে শিবিরের সন্ত্রাসীরা, আপনি এই শব্দটা আগেও ব্যবহার করেছেন, আপনার শিবিরেরদের লাভ কি? জামাত শিবিরের কি লাভ আপনাদের লোকজনকে মেরে? এনসিপির কি লাভ আপনাদের লোকজনকে মেরে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি লাভ আপনাদের লোকজনকে মেরে? দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যারা পারভেজ হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা কিন্তু পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে এখানে আমরা দোষারোপ করছি না, বরং আমরা বলছি এই ঘটনায় অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, অথবা যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করতে পারতো, সাংগঠনিক ব্যবস্থা নিতে পারতো। কারণ এত বড় একটি প্ল্যাটফর্মে কেউ দোষ ত্রুটি করতে পারে, আমাদের নেতা কর্মীদের তো দোষ ত্রুটি করছে, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। আমরা কিন্তু পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দোষারোপ করিনি, বরং আমরা মনে করছি যে এখন অন্তত যে পর্যায়ে রয়েছে, এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি এখন আর কোনো প্রয়োজন নেই, কারণ এটি একটি অভিভাবক শূন্য একটি প্ল্যাটফর্ম। এটি আমাদের বক্তব্য। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের সারিয়ার আলম সাম্যকে আমরা বলি না যে এখানে শিবির জড়িত,
বরং শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পরে শিবির যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে প্রোপাগান্ডা করছে, যেরকম বিরূপ ন্যারেটিভ তৈরি করছে, সেটাতে আমরা মর্মাহত হয়েছি, আমরা দুঃখ পেয়েছি। আমরা মনে করছি এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী ব্যতীত, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী, তার জন্য তো সবাই সর্বস্তর থেকে প্রতিবাদ করা উচিত ছিল। সেটি না করে বরং হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে সমালোচনা হচ্ছে, সেটি আমাদের খুবই দুঃখজনক। হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে যখন কথা আসলো, তখন আমি বলি যে শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছেন কিন্তু টেকনিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে, মানে এগুলি হয়তো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে ছিল, এখন কিন্তু নাই। প্রাথমিকভাবে যারা ধরা পড়েছে অভিযুক্ত হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও নন। এক্ষেত্রে সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রক্টরের পদত্যাগ আপনারা দাবি করলেন কেন? আসলে মানে এটা যৌক্তিকতা আসলে কি? আপনারা বলতে চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তা আপনাদের ছাত্র সংগঠনের লোকজনকে প্রোটেক্ট করতে পারছে না। এর একটা কারণ কি? বাজারে গুজব এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তিনি জামায়াতপন্থী, তাকে বাদ দিয়ে আপনারা বিএনপি পন্থী একজনকে আপনারা ভিসি বানাতে চান। এই পুরো প্লটটাকে ঘিরেই এই ঘটনাগুলি ঘটছে। না, আমি তো কোনোভাবেই জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ভাইস চ্যান্সেলর জামাতপন্থী কিনা। লোকজন মনে করেন, অথবা শিবিরের লোকজন মনে করেন যে তার ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর জামাতপন্থী। আমি সেরকম মনে করছি না। আমি মনে করছি যে তিনি নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু আমাদের যে লজিক যে তার পদত্যাগ করা উচিত কেন মাননীয় ভাইস চ্যান্সেলর, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা দেখার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টরের, এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না। আর আপনি যেটুকু বলেছেন যে এই সংলগ্ন এলাকায় যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি অদূরে না। আমরা এইখানে যারা আলোচনা করছি আমরা তিনজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি সাবেক শিক্ষার্থী ছিলেন। যেই জায়গায় হত্যাকাণ্ড হয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই কাছাকাছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে, এবং বাংলা একাডেমির পাশে যে রাস্তাটি এখন মেট্রো স্টেশন হয়েছে সেই রাস্তা কিন্তু দেখাশোনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবং এই রাস্তাটি কিন্তু গত কয়েক মাসে অনেকবার অপহরণের শিকার হতে হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একাধিকবার তারা এখানে হয়রানির শিকার হয়েছে। তারপরে হচ্ছে তাদের পরিচয়পত্র কেড়ে নিয়েছে, তাদের টাকা পয়সা কেড়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সুতরাং এই পুরো পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। এর আগেও তো আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় 28 সালে তোফাজ্জল নামের একজন ব্যক্তিকে হত্যা করেছে। সেই ঘটনা কি ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য নিয়েছেন? তিনি তো নেন নাই কোনোভাবে। সুতরাং সার্বিকভাবে আমাদের মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন মাননীয় উপাচার্য হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে ফাংশন করা উচিত ছিল সেভাবে তিনি পাচ্ছেন না বলে আমাদের মনে হয়েছে।